আচ্ছা, ডাইনামিক্স এর মধ্যে আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে মোশন ইন এ প্লেন ইন ট্যানজেনশিয়াল এবং নর্মাল কম্পোনেন্ট। তো ট্যানজেনশিয়াল নর্মাল কম্পোনেন্টের যে থিওরি এবং সেই থিওরি রিলেটেড যে ফর্মুলাগুলো আমরা পেয়েছি থিওরি থেকে, এবং তার উপর ডিপেন্ড করে প্রবলেমও সলভ করা হয়েছে আগের ক্লাসে, ফার্স্ট ক্লাসটাতে। আজকে হচ্ছে মোশন ইন এ প্লেন ট্যানজেন্ট নর্মালের দিক থেকে সেকেন্ড ক্লাস। সেখানে দেখ শুধুমাত্র প্রবলেম দিয়ে আমরা স্টার্ট করছি, কারণ তার থিওরিটিক্যালি যা যা এক্সপ্রেশন আছে সেগুলো কিন্তু আমরা করেছি। ঠিক আছে, তাও একবার ফর্মুলাগুলো আরো একবার আমরা একটু রিক্যাপ করে নিচ্ছি, কারণ ফর্মুলা ছাড়া কিন্তু এখানে কিছু করা যাবে না, ফর্মুলাগুলো ভীষণ জরুরি। আগের দিন যে থিওরি থেকে আমরা ফর্মুলাগুলো ডিরাইভ করেছিলাম, সেই ফর্মুলাগুলো কিন্তু আমাদের লাগবেই। কি কি ডিরাইভ করেছিলাম ট্যানজেনশিয়াল এবং নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন থেকে? কোন একটা পার্টিকেল যখন কার্টেসিয়ান মানে প্লেনে মুভ করছে এবং তার যদি ইন্ট্রিনসিক ইকুয়েশন গিভেন থাকে, অর্থাৎ এস এবং সাই দিয়ে যে ইকুয়েশনটা জেনারেট করে সেই ইন্ট্রিনসিক ইকুয়েশন যদি গিভেন থাকে, এই ইকুয়েশন সম্পর্কে আগের ক্লাসে আমাদের ডিটেলসে বলা হয়েছে, এবং কত রকমের ইকুয়েশন হয় তার বিভিন্ন ফর্ম বলেছি আমি। তো সেরকম ইন্ট্রিনসিক ইকুয়েশন যদি গিভেন থাকে, তাহলে তার ট্যানজেনশিয়াল এবং নর্মাল ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন কত হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখ যে, বা লেখাই আছে তোদের, শুধুমাত্র আরেকবার বড় রিক্যাপ করে দিচ্ছি। ফর্মুলার মতো করে আমি বলে দিয়েছিলাম আগের দিন যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, অর্থাৎ ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, সেটাকে আমরা ভিএস দিয়ে লিখে থাকি। এবং সেটার ভ্যালুটা কত? সেটার ভ্যালু হচ্ছে ডিএস ডিটি। আর নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, বা নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি at any point on the curve is denoted by Vn, and normal component is always 0 for velocity. ভেলোসিটির নর্মাল কম্পোনেন্ট কিন্তু অলওয়েজ আমাদের কাছে কত হয়? 0 হয়। আর কি জানতে হবে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কত হয় সেটা জানতে হবে। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর নর্মাল অ্যাক্সিলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা কত? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে, আমাদের সাধারণত সেটাকে এফএস দিয়ে লিখি, নর্মালটাকে এফএন দিয়ে লিখি। এফএস মানে কত? এফএস মানে ডি2এস ডিটি2 বলতে পারি সেটাকে, ডি2এস ডিটি2। যেমন এটা ডিএস ডিটি, তাহলে এটা ডি2এস ডিটি2। কিংবা সেটাকে আমরা বলতেই পারি ডিভিডিটি, কিংবা সেটাকে আমরা বলতে পারি ভি, মানে কিন্তু এই ডিএসডিটাকে ভি বলে ডিনোট করা হয়। তারপর কিংবা বলতে পারি ভি ইন্টু ডিভিডিএস। ওকে। আর এফএনটাকে কি বলে থাকি? এফএনটাকে আমরা বলে থাকি ভি স্কোয়ার বাই রো। এই রো এর ইন্টারপ্রিটেশনটা কি? রো এর তাৎপর্য হচ্ছে, রোটা হলো রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার এট এনি পয়েন্ট, মানে যে পয়েন্টে বিচার করা হচ্ছে সেখানে, রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এখানে লিখে রাখ যে 3 নম্বর এক্সট্রা দুটো কোয়ান্টিটি আমাদের লাগে, সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে আমরা বলে থাকি রো, এবং রো ইজ ডিনোটেড বাই ডিএস ডিসাই। আর এখানে যে ইকুয়েশনগুলো আমরা বার করি সেটা কিন্তু ইন্ট্রিনসিক ইকুয়েশন বের করে থাকি। ইন্ট্রিনসিক ইকুয়েশন কি হয় না? এস ইকুয়ালস টু সামথিং ফাংশন অফ সাই। ঠিক আছে, এরকম ভাবে ইকুয়েশনটা থাকবে, সাইড ফাংশন আকারে এসটাকে দেওয়া থাকবে, তখন সেটাকে আমরা বলে থাকি ইন্ট্রিনসিক ইকুয়েশন। আর রেডিয়াস অফ কার্ভেচার ছাড়া লাস্ট আরেকটা কোয়ান্টিটি লাগে, সেটা হচ্ছে আমাদের কাছে অ্যাঙ্গুলার ভেলোসিটি লাগে। কি লাগে না? অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কত? অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে আমাদের কাছে রো ইন্টু, মানে জাস্ট ডি সাই ডিটি, চেঞ্জ অফ অ্যাঙ্গেল। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গেল। লিনিয়ার ভেলোসিটি মানে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ডিএস ডিটি। অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ অবটেন্ড বাই রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গেল। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে ডিসাই ডিটি, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে ওমেগা দিয়ে ডিনোট করে থাকি।
ওকে, তো এই কতগুলো ফর্মুলা যদি আমরা মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে, এবং এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক এই ফর্মুলাগুলোর উপর ডিপেন্ড করেই হবে। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো প্রত্যেকটাই আমরা আগের দিন ডিরাইভ করেছি, তাই সেটা শুধুমাত্র ফর্মুলাগুলো আমরা লিখে দিলাম। তাহলে এবার প্রথম যে কোয়েশ্চেনটা নিয়ে আজকে আমরা স্টার্ট করছি, সেটা হচ্ছে জাস্ট এই ফর্মুলা রিলেটেড বেসিক একটা কোয়েশ্চেন। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কাছে যে স্ট্যান্ডার্ড বই ঘোষ চক্রবর্তী তারই প্রবলেম, যেখান থেকে আমাদের মূলত কোয়েশ্চেনগুলো আসে পরীক্ষাতে। তাহলে শুরু করা যাক, কি বলেছে কোয়েশ্চেনটাতে। বলেছে পয়েন্ট মুভস ইন এ প্লেন কার্ভ, এ পয়েন্ট মুভস ইন এ প্লেন কার্ভ মানে 2D কার্ভের ক্ষেত্রে, সো দ্যাট ইটস ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, ইটস ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট অ্যান্ড দি ট্যানজেনশিয়াল ভেলোসিটি অ্যান্ড দি নর্মাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, পুরো অনেক রকম চারটে কোয়ান্টিটি আমাদের হাতে থাকছে, ট্যানজেনশিয়াল ভেলোসিটি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এবং নর্মাল অ্যাক্সিলারেশন। নর্মাল ভেলোসিটি নিয়ে কিছু বলে না, কারণ নর্মাল ভেলোসিটি এমনিতেই শূন্য, তার সঙ্গে অন্য কারো রিলেশন দিলে সেও শূন্য হয়ে যাবে। তো ট্যানজেনশিয়াল ভেলোসিটি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, নর্মাল অ্যাক্সিলারেশন এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই চারটে কোয়ান্টিটি আমাদের দেওয়া থাকে। তার মধ্যেই কিছু না কিছু বিভিন্ন সম্পর্ক দিয়ে আমাদের কিছু একটা ইন্ট্রিনসিক ইকুয়েশন সেখান থেকে বার করতে বলবে, যে কার্ভ বরাবর পার্টিকেলটা মুভ করছে। ঠিক আছে, তো পয়েন্ট মুভস ইন এ প্লেন কার্ভ সো দ্যাট দি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। তার মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মানে ডিএস ডিটি ইজ, না, ডি2 এস ডিডি2 ইজ কনস্ট্যান্ট। ওকে, এফএস ইজ কনস্ট্যান্ট, আর the tangential velocity and the normal acceleration are in a constant ratio. ঠিক আছে, tangential velocity, normal acceleration are in constant ratio. তাহলে এখানে যদি ছবিটা আঁকতে চাস, ছবি ছোটখাটো করে নর্মালি একটু বলা, তেমন কিছু বিশেষ আঁকতে হবে না, কারণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে ছবি আঁকা মানে অনেক কিছু করতে হবে। তো জাস্ট আমি শর্টে একটুখানি বলে রাখছি, কারণ ডিনামিক্সের অঙ্ক একটু ছবি টবি থাকলেই দেখতে ভালো লাগে। ধর এটা ওই কার্ভটা রয়েছে, যেটার ইন্টেন্সিভ ইকুয়েশন হচ্ছে মানে তোর এস ইকুয়ালস টু এফ অফ সাই। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এদিকে রয়েছে এক্স ড্যাশ, এদিকে রয়েছে ওয়াই ড্যাশ, এখানে রয়েছে অরিজিন। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কি করব, একটা ট্যানজেন্ট ড্র করব, একটা ট্যানজেন্ট ড্র করব এখানে। তো ধর এই ট্যানজেন্টটা ড্র করলাম, কোন একটা পার্টিকুলার পি পয়েন্ট একটা ট্যানজেন্ট ড্র করলাম, এবং সেই ট্যানজেন্ট থেকেই আবার এদিকে একটা নর্মাল ড্র করলাম, এবং এই পয়েন্টটাই হচ্ছে পি পয়েন্ট। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হলো আমাদের কাছে পি পয়েন্ট, সেটা এনি পয়েন্ট একটা অন দি প্লেন কার্ভ। এবং এখানে কোনো একটা ফিক্সড পয়েন্ট এ রয়েছে, এ থেকে সমস্ত আর্ক লেন্থ গুলো মেজার করি। তো এ থেকে পি আর্ক লেন্থটা হচ্ছে এস, এবং এই যে অ্যাঙ্গেলটা, দি ট্যানজেন্ট অ্যাট পি মেক্স অ্যান অ্যাঙ্গেল সাই উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। দি ট্যানজেন্ট অ্যাট পি মেক্স অ্যান অ্যাঙ্গেল সাই উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, and this direction is the direction of the tangent and this is the direction of the normal. ওকে, এবং এই ডাইরেকশন বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট হচ্ছে ডিএসডিটি, এবং নর্মাল ডাইরেকশন বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট হচ্ছে 0। ওকে, এই বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে টি ক্যাপ, এই বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে এন ক্যাপ। তো মোটামুটি এই রিলেটেড ডিটেলস আমরা আলোচনা করেছি, ডিটেলস ছবিও এঁকেছি আগের দিনের ক্লাসে। তো সেই ভিডিওটা হচ্ছে আমাদের কাছে খুব দরকারি থিওরিটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে চলে আসি হচ্ছে অঙ্কটার মধ্যে। তাহলে সলিউশনটা দেখ। মোশন ইন স্ট্রেট লাইনে কিংবা ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে যতটা ডেসক্রিপশন দিতে হতো অনেক অনেক, তো সেই ডেসক্রিপশন অতটা এখানে দেওয়ার নেই। এখানে জাস্ট নর্মালি শুধুমাত্র পি পয়েন্টের কথাটা আমি বলে দিচ্ছি, যে লেট পি বি দি পজিশন অফ দি পার্টিকেল, লেট পি ব্র্যাকেট এক্স কমা ওয়াই বি দি পজিশন অফ দি পার্টিকেল
at any time t. Let p be the position of the particle at any time t. Okay, on its path. And the tangent at p makes an angle psi with the positive direction of x-axis. With the positive direction with the positive direction of x-axis. হয়েছে? আচ্ছা, এবার কোয়েশ্চেনে কি বলেছে? কোয়েশ্চেনে বলেছে যে ইটস ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। ইটস ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। তো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যদি কারোর কনস্ট্যান্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে ডি টু এস ডিটি টু, সেটাই কনস্ট্যান্ট, আমার ডিভিডিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, ভি এর কথাটা নাহলে উল্লেখ করে দিই যে লেট ভি বি দি ভেলোসিটি of the particle v be the velocity of the particle at p। ঠিক আছে, তাহলে তাহলে ফর্মুলাগুলো এবার কিন্তু পরপর লিখে নিবি যে যা 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 এখানে চাইছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সিন্স the tangential acceleration is constant। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মানেটা কি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মানে হচ্ছে এফএস, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আর এফএস এর ফর্মুলা কি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে ডি টু এস ডিডি টু কিংবা ডিভিডিটি কিংবা ভি ডিভিডিএস, ভি ইন্টু ডিভিডিএস। আমি ডিভিডিটি আপাতত লিখছি, ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে যা খুশি ধর, কে ধর। এবং আরেকটা জিনিস দিয়ে দিয়েছে এখানে যে কনস্ট্যান্ট এবং ট্যানজেনশিয়াল ভেলোসিটি এবং নর্মাল অ্যাক্সিলারেশন সেটা একটা কনস্ট্যান্ট রেশিওতে বিলং করছে। ট্যানজেনশিয়াল ভেলোসিটির সঙ্গে কনস্ট্যান্ট মানে নর্মাল অ্যাক্সিলারেশনের একটা কনস্ট্যান্ট রেশিওতে তারা রয়েছে। তো ডিভিডিটি ইকুয়ালস টু কে, সেটা একটা রিলেশন আমরা পাচ্ছি এখান থেকে, এই রিলেশনটা একটা পেয়ে যাচ্ছি। আরেকটা রিলেশন আমরা পাবো তাহলে ট্যানজেনশিয়াল velocity and normal acceleration। Again, tangential velocity divided by normal acceleration। Tangential velocity divided by normal acceleration। Tangential velocity divided by normal acceleration equals to constant বলে দিয়েছে কোয়েশ্চেনে। ট্যানজেনশিয়াল ভেলোসিটিকে আমরা কিভাবে লিখি? ভিএস। নর্মাল অ্যাক্সিলারেশনকে আমরা কিভাবে লিখি? এফএন। সেটা সমান কত? সেটা সমান কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটাকে কিছু একটা ধরে নে, সেই কনস্ট্যান্টটাকে কিছু একটা ধরে নে। তাহলে ভিএস মানে ফর্মুলা কি? ডিএস ডিটি। ভিএস এর ফর্মুলা কি? ডিএস ডিটি। এবং
কিংবা আরো বেশি ভালো হয় একবারে তোরা যদি করিস, যেখানে ভি লেখ, ভিএসটাকে আমরা ভি দিয়ে লিখে থাকি, এবং এফএনটা কত, এফএনটা হচ্ছে আমাদের কাছে ভি স্কোয়ার বাই রো, তাহলে ভিটা কেটে যাবে, নাহলে ডিএসডিটি লিখলে আবার অসুবিধা। সেটাকে কেটাকে আমরা এবার কনস্ট্যান্টটাকে নতুন কিছু ধর ধর ল্যামডা ধরছি। তার মানে যদি কাটি রো বাই ভি ইজ ইকুয়ালস টু ল্যামডা, রো বাই ভি সমান ল্যামডা। এইবার ভ্যালুটা বসা, রো মানে হচ্ছে ডিএসডি সাই, রো মানে কি বল, ডিএসডি সাই, ভি মানে কি ডিএসডিটি, ভি মানে কি ডিএসডিটি ইকুয়ালস টু ল্যামডা, পাশে লিখে রাখ রেডিয়াস অফ কার্ভেচার। এগুলো মেনশন করতে করতে চললে খুব সুবিধা, মানে সুবিধা বলতে খাতার লেখাগুলো ঠিকঠাক হয়। তো কার্ভেচার যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করি, সেটার ফর্মুলা হচ্ছে ডিএস ডি সাই। তাহলে এখান থেকে আমরা যদি করি, যদি ডিএস ডি সাই ডিভাইডেড বাই ডিএস ডিটি, দিস উইল বি ডিটি ডি সাই, ডিটি ডি সাই হয়ে যাচ্ছে এটা, তাই তো, ডিটি ডি সাই হয়ে যাচ্ছে, which is equals to lambda, কিংবা উল্টে দিলে ডি সাই ডিটি হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 1/λ। ঠিক আছে, তার মানে উপরে আমরা পেয়েছি ডিভিডিটি, উপরে আমরা পেয়েছি ডিভিডিটি সমান কনস্ট্যান্ট, এখানে পেয়েছি ডিসাইডিটি সমান কনস্ট্যান্ট, এখানে পেলাম ডিসাইডিটি সমান কনস্ট্যান্ট। তাহলে এগেন, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, বা ফ্রম ওয়ান থেকেই বল, ফ্রম ওয়ান, এটাকে যদি 2 নম্বর নাম দিস তাহলে কি হবে বল, ওখানে ছিল হচ্ছে ডিভিডিটি সমান কে ছিল, সেটাকে কিভাবে সাজাবি 2 নম্বরটাকে ইউজ করার ক্ষেত্রে, ডিভিডি সাই ইন্টু ডিসাইডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ডিভিডিটি মানে, ডিভিডি সাই মানে কি বল, ডিভিডি সাই মানে আপাতত কিছু বলা যাচ্ছে না, কিন্তু ডিসাইডিটি মানে তো আমরা বলতেই পারছি 1/λ। তার মানে ডিভি ডিসাই ইজ ইকুয়ালস টু কে ল্যামডা, ডিভি ডিসাই সমান কে ল্যামডা। ওকে, তো সেই কে ল্যামডাটাকে আমরা যদি কিছু একটা ধরে নিই, এখন কে ল্যামডাটাকে সামথিং C1 ধরে নিচ্ছি, তাহলে ডিভি ডিসাই সমান C1, ডিভি ডিসাই সমান C1, তাহলে ডিভি সমান কত, C1 ডিসাই, বোথ সাইড কি হবে, ইন্টিগ্রেট হবে, ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, প্রথমটা থেকে পাওয়া যাবে ভি, এখান থেকে পাওয়া যাবে C1 সাই প্লাস নতুন একটা আরবিটারি কনস্ট্যান্ট C2, where C2 is an arbitrary constant। এগুলো ডিফাইন করা যাবে না, মানে ডিটারমাইন করা যাবে না C1 C2 এগুলোকে, বিকজ কোনো ইনিশিয়াল কন্ডিশন কোয়েশ্চেনে গিভেন নেই। তো where C2 is an arbitrary constant, এটা কিনা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য এসছে। এবার ভি মানে আবার কত, ভি মানে আবার ডিএসডিটি, তাহলে সেটা সমান কত, C1 সাই প্লাস C2। আবার সেটাকে আবার সাজালে কি হবে, একটু চেন রুলের কাজ আছে এখানে, ডেরিভেটিভের কাজ আছে। প্রত্যেকটা চ্যাপ্টার কোনো না কোনো, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের যে অঙ্ক, সেখানে কোনো না কোনো জিনিসের কাজ বেশি হয়। যেমন এক্ষেত্রে এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কাজ, পার্শিয়াল না, চেন রুলের কাজটা বেশি, কোনো টোটাল ডিফারেন্সিয়েশনই হচ্ছে, কোনো পার্শিয়াল কাজ হচ্ছে না এখানে। তো ডিএস ডিসাই ইন্টু ডিসাই ডিটি, এবার ডিএস ডিসাই মানে হচ্ছে এগেন রো, কিন্তু এক সেকেন্ড দ্বারা আমাদের ইকুয়েশনটা আনতে হবে এস এবং সাই দিয়ে, টি থাকলে বরঞ্চ হবে না। তাহলে এক কাজ কর, টি থাকলে বরঞ্চ অসুবিধা, আমাদের ইকুয়েশনটা ইন্ট্রিনসিক ইকুয়েশন চাইছি, তো সেটা এস এবং সাই দিয়ে থাকবে, তো সেখানে টিটাকে এলিমিনেট করতে হবে, এসটাকে এলিমিনেট করে দিলে অসুবিধা হয়ে যাবে। তো তার জন্য আমরা যেটা পেয়েছি এখানে 2 নম্বরটা, ডিসাইডিটি মানে 1/λ, সেটাকে ইউজ কর, ডিসাইডিটি মানে যে 1/λ সেটাকে ইউজ কর।
ইউজিং টু। তাহলে এবার সিম্পলিফিকেশনে যদি আসি আমি, তাহলে ডিএস ডি সাই ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, C1 ল্যামডা সাই প্লাস C2 ল্যামডা। তাহলে ডিএস ডি সাই, তাহলে ডিএস ইকুয়ালস টু কত, C1 ল্যামডা সাই ডি সাই প্লাস C2 ল্যামডা। এবার বোথ সাইড ইন্টিগ্রেট করে দেই। ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে এস, এখানে হচ্ছে C1 ল্যামডা ইন্টু সাই স্কোয়ার বাই 2 প্লাস এটা হচ্ছে C2 ল্যামডা, নতুন করে ডিসাইড ইন্টিগ্রেশন সাই, আর একটা নতুন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট C3 চলে এলো। ঠিক আছে, আর একটা নতুন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট চলে এলো আমাদের কাছে C3, তাই তো? এখানে C3 is an arbitrary constant। তো ব্যাস, এবার এখান থেকে আমাদের সিম্পলিফাই কিছু নেই, জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া যেতে পারে যে এস ইকুয়ালস টু এ সাই স্কোয়ার প্লাস বি সাই প্লাস সি, যেখানে আমরা কি ধরলাম না, এটা হচ্ছে C1 ল্যামডা, এটা তো কনস্ট্যান্ট, তার সঙ্গে আবার বাই 2 রয়েছে, সেটাকে পুরোটাকে এ ধরছি। বি ইকুয়ালস টু ধরে নেই C2 ল্যামডা, আর সি ইকুয়ালস টু ধরে নেই C3। ঠিক আছে, তাহলে এই সুন্দর একটা প্যাটার্ন আমরা পাচ্ছি, একটা কোয়াড্রেটিক ফর্ম পাচ্ছি সাই এর। ঠিক আছে, এস ইকুয়ালস টু এ সাই স্কোয়ার প্লাস বি সাই প্লাস সি। বোঝা গেল? তো এইভাবে আমাদের ইকুয়েশনটাকে বার করতে হবে কার্ভের। তাহলে লাস্টে লিখে দিবি যে দিস ইজ দি required intrinsic equation of the curve। ওকে, তো এইভাবে আমাদের অঙ্কটাকে সলভ করতে হবে। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এবার চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের কাছে এখানে রয়েছে, কি বলেছে কোয়েশ্চেনটাতে, ফাইন্ড দি ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ এ কার্ভ such that when a point moves on it with constant tangential acceleration, with constant tangential acceleration, তার মানে fs equals to constant, and the magnitude of the tangential velocity, and the magnitude of the tangential velocity and normal acceleration is in a constant ratio। আচ্ছা, এটা সেম, এই অঙ্কটা এবং আগের অঙ্কটা সেম, শুধু ঘুরিয়ে বলা রয়েছে। পুরো অ্যাজ ইট ইজ কিন্তু সেম অঙ্ক দেওয়া রয়েছে, ফলে এটা আর করানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট কোয়েশ্চেনটাই আলাদা। ঠিক আছে, কারণ দেখতে পাচ্ছিস ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, আগেটাতেও তাই ছিল। তারপর ম্যাগনিটিউড, এই যে এক্সট্রা এই সমস্ত কথাগুলো বলার জন্য কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। ম্যাগনিটিউড বলতে আমাদের ওই যা করেছি সেটাই, কোনো এক্সট্রা একটা অক্ষরও হবে না। তো ম্যাগনিটিউড অফ দি ট্যানজেনশিয়াল ভেলোসিটি এবং নর্মাল অ্যাক্সিলারেশন ইজ এ কনস্ট্যান্ট রেশিও। তাহলে পুরো সেম অঙ্ক, তো এটা সেম অ্যাজ প্রিভিয়াস। তাহলে চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, এটা সম্পূর্ণ সেম। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেটা দেখা যাক কি বলছে, যে ইফ দি ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল অ্যাক্সিলারেশনস অফ এ পার্টিকেল describing a plane curve be a constant throughout the motion। কি কি কনস্ট্যান্ট বলেছে, ট্যানজেনশিয়াল এবং নর্মাল অ্যাক্সিলারেশনস অফ এ পার্টিকেল ইজ কনস্ট্যান্ট। ট্যানজেনশিয়াল নর্মাল অ্যাক্সিলারেশন দুটোই কনস্ট্যান্ট বলে দিয়েছে। তাহলে সেখান থেকে আমাদের কি ডিরাইভ করতে বলছে, দেন প্রুভ দ্যাট দি অ্যাঙ্গেল সাই
through the direction of motion trans in time t is given by psi equals to a log 1 plus bt, a into log 1 plus bt। ঠিক আছে, তাহলে কি করে করবি? তাহলে শুরু করা যাক। এখানে লেখালেখি পুরোপুরি সেম, লেখার জন্য কোনো আলাদা কিছু নেই। যা আগের অঙ্কে করেছি সেটাই আবার এখানে কপি পেস্ট হয়ে যাবে অ্যাজ ইট ইজ। যদি ছোট করে ডেসক্রিপশন দিতে হয় তার মানে শুধুমাত্র এইটুখানি ডেসক্রিপশনই দিবি। ঠিক আছে, এটা লিখবি। তো এটুকুনি তোরা লেখার জন্য জায়গা রেখে দিবি। আমি এবার ডাইরেক্ট অঙ্কটা ঢুকে যাচ্ছি। অঙ্কটায় কি বলছে দেখ। তো এখানে বলেছে ট্যানজেনশিয়াল এবং নর্মাল অ্যাক্সিলারেশন দুটোই কনস্ট্যান্ট বলে দিয়েছে, দুটোকেই কনস্ট্যান্ট বলে দিয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, tangential acceleration, according to the given problem tangential acceleration that is equals to মানে equals to constant। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি হচ্ছে সেখান থেকে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যদি কখনো কনস্ট্যান্ট হয়ে যায় তার মানে এফএস টা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটাকেই ধরে নে কে। তাহলে এফএস এর ফর্মুলা কি? ডিভিডিটি। এফএস এর ফর্মুলাটা কি? ডিভিডিটি সমান কনস্ট্যান্ট। আচ্ছা, আবার নর্মাল অ্যাক্সিলারেশনও কনস্ট্যান্ট বলে দিয়েছে। আবার বলেছে এগেন নর্মাল অ্যাক্সিলারেশনও কনস্ট্যান্ট বলে রেখেছে। তাহলে নর্মাল অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেখান থেকে আমরা কি পাবো? মানে এফএনটা কনস্ট্যান্ট। তো এফএনটা কনস্ট্যান্ট, সেটাকে ল্যামডা ধরে নেই। তার মানে এফএন এর ফর্মুলা কি? ভি স্কোয়ার বাই রো, সেটা সমান কনস্ট্যান্ট। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি, এই দুটো রিলেশন আমরা পেয়ে যাচ্ছি। ডিভিডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভি স্কোয়ার বাই রো ইজ অলসো ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের কাজ করতে হবে হচ্ছে যে সাই এর ভ্যালুটা বার করতে হবে। সেখান থেকে আমাদের সাইটাকে বের করতে হবে। তাহলে করে নে আগে এতটা। আচ্ছা, তো সাইটাকে যদি বার করতে হয় এখান থেকে, তো তার জন্য আমি যদি 1/2 করি, 1/2 তাহলে সেটা কত পাবো? আর তাছাড়া ভি স্কোয়ার বাই রো সেইখান থেকেও বা কত পাওয়া যাচ্ছে দেখ। তো নাও এই যে ভি স্কোয়ার বাই রো ফ্রম টু উই গেট ভি স্কোয়ার মানে কত? ভি স্কোয়ার মানে হচ্ছে ডিএস ডিটি তার হোল স্কোয়ার। আগেরটাতে একটু সুবিধা করে দিয়েছিল, একটা ভি ছিল, কিন্তু এখানে কিন্তু সেই ভিটা না থাকাতে আমাদের একটু খাটনি বাড়বে। রোটা কত? রোটা হচ্ছে আবার ডিএস ডি সাই।
ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা, ইকুয়ালস টু কত ল্যামডা। তাহলে সেখান থেকে আমরা কি কি ক্যালকুলেশন পাচ্ছি দেখ। তার মানে ডিএস ডিটি তার স্কোয়ার আছে, তার মানে ডিএস ডিটি ইন্টু ডিএস ডিটি। আবার ডিএস ডিসাই এর এখানে রয়েছে হচ্ছে, তার মানে ডিসাই ডিএস বলতে পারি সেটাকে, ডিসাই ডিএস। তাহলে আর একটু জিনিসটাকে ছোট করে আনলে ডিএস ডিটি ইন্টু, এখানে ডিএস ডিটি আছে, এখানে ডিসাই ডিএস আছে, তার মানে পড়ে থাকছে হচ্ছে ডিসাই ডিটি সমান ল্যামডা। ঠিক আছে, চেন রুলের কারণে এটাকে আমরা বলতে পারি ডিসাই ডিটি ডিএস ডিটি। ওকে। আবার কোয়েশ্চেনে বলা আছে হচ্ছে, মানে কোয়েশ্চেনে বলতে ট্যানজেনশিয়াল যেহেতু অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, আমরা ডিভিডিটি ইকুয়ালস টু কে, ডিভিডিটি ইকুয়ালস টু আবার কে বলে দিয়েছে। ঠিক আছে, তো ডিভিডিটি ইকুয়ালস টু আবার বলে দিয়েছে কে। তাহলে নাও ফ্রম ওয়ান ডিভিডিটি, এখান থেকে তো এটুকুনি বলতে পারি ভি ইন্টু ডিসাই ডিটি ইকুয়ালস টু ল্যামডা, এটা একটা এক্সট্রা কথা বলতে পারি, ভি ইন্টু ডিসাই ডিটি ইজ ইকুয়ালস টু ল্যামডা। কারণ ভি মানে ডিএস ডিটি, যেহেতু ভিটাই হচ্ছে ডিএস ডিটি। একটু রিলেশন গুলো সমস্ত সময় কনসিয়াসলি লিখতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কোথায় কোনটাকে পাওয়া যাচ্ছে এটা লিখে দিতে পারলে কাজটা একটু তাড়াতাড়ি এগোয়। এগুলো খেয়াল না করে চলে গেলে পরে কিন্তু অসুবিধা হয়। তো ডিভিডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তো ডিভিডিটি যদি কনস্ট্যান্ট হয় তার মানে সেক্ষেত্রে ডিভি ইকুয়ালস টু কে ডিটি। তাহলে বোথ সাইড যদি ইন্টিগ্রেট করি তাহলে এখানে পেয়ে যাব কে, এখানে পেয়ে যাব কেটি প্লাস সামথিং নতুন কোন একটা কনস্ট্যান্ট সি ওয়ান, নতুন কোন একটা কনস্ট্যান্ট পেয়ে যাব সি ওয়ান। আবার এখান থেকে আমরা যেটা পেয়েছি, এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে দেখ, একেবারে ভি এর ভ্যালুটা বার করে রাখতো, সেটা হচ্ছে ল্যামডা বাই ডিসাই ডিটি, এটাকে দেয় হচ্ছে 3 নম্বর। এবং সেই 3 নম্বরকে যদি আমি এখানে ইউজ করি তাহলে ইউজিং 3 আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা বাই ডিসাই ডিটি সমান কেটি প্লাস সি ওয়ান, পাশে লেখা রাখ ইউজিং 3। তার মানে ল্যামডা, তার উল্টে যদি দিই তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে ডিসাই ডিটি সমান, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই কেটি প্লাস সি ওয়ান এরকম হয়ে যাবে, একেবারেই করে দিলাম। মানে ডিসাই ইজ ইকুয়ালস টু ল্যামডা ডিভাইডেড বাই কেটি প্লাস সি ওয়ান ডিটি। তাহলে সেখান থেকে এবার আমাদের ইন্টিগ্রেট করতে হবে, এটাকে এবার ইন্টিগ্রেট করতে হবে। এবং সেই ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কিভাবে করবি ভাব। নর্মালি একটা কাজ আমরা করতেই পারি, যে ডিসাই ইজ ইকুয়ালস টু ল্যামডা বাইরে করলাম, এখানে কেটি প্লাস সি ওয়ান রয়েছে, তাহলে একটা ল্যামডা বাই কে দিয়ে যদি মাল্টিপ্লাই করি, কিংবা আমাদের প্রমাণটাতে দেখ ওয়ান প্লাস বিটি টাইপের রয়েছে, ওয়ান প্লাস বিটি, তো ল্যামডা বাই কে করলাম, বা কেটা ধর এখান থেকে মোট কথা আমি তাহলে উপরে নিয়ে নিলাম, উপরে তাহলে কে ডিটি ডিভাইডেড বাই কেটি প্লাস সি, তার মানে ডিসাই ইজ ইকুয়ালস টু ল্যামডা বাই কে। আর এখানে উপরটাকে আমরা বলতে পারছি ডি অফ কেটি প্লাস সি ওয়ান, কারণ কেটি প্লাস সি ওয়ান এর ডেরিভেটিভ করলে নিশ্চয়ই কেই হবে শুধুমাত্র। তবে একটু কাজ করাটা আমাদের বেটার, সেটা হচ্ছে সি ওয়ানটাকে কমন নিয়ে নিয়ে করলেই ভালো হবে, বুঝলি। সি ওয়ানটাকে কমন নিয়ে যদি করি তাহলেই সুবিধা হবে, নয়তো আমাদের একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। অসুবিধা বলতে পরে আমাদের আবার লগের ভিতর থেকে কমন নিতে হবে, তার থেকে প্রথমে কমন নেওয়াটা বেটার। আচ্ছা, তো এবার আমাদের কি করব এখান থেকে, ডিসাই ইকুয়ালস টু ডিসাই ইজ ইকুয়ালস টু, এখান থেকে আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে সি ওয়ানটাকে কমন নিই, সি ওয়ানটাকে তাহলে ল্যামডা ডিভাইডেড বাই সি ওয়ান যদি কমন নিই
তাহলে পড়ে থাকছে হচ্ছে ডিটি ডিভাইডেড বাই k/c1 ইন্টু টি প্লাস 1। তার মানে ডি সাই ইজ ইকুয়ালস টু λ/c1। এই λ/c1 কে এখনই আমরা সামথিং এ লিখে দিতে পারি, ঠিক আছে। কিন্তু ইন্টিগ্রেশন করে আর একটা কনস্ট্যান্ট আসবে, তাই তো? ইন্টিগ্রেশনের পর আরো একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে কি করে আমরা ইন্টিগ্রেশনের পর তাহলে আরো একটা, আচ্ছা এখানে আমাদের ইনিশিয়াল কোনো কন্ডিশন দিয়েছে তো? ইনিশিয়াল কন্ডিশন না দিলে তো ওই ফর্মটা আসবে না। ইনিশিয়াল কিছু কন্ডিশন দিয়েছে নাকি দেখ। Describing a plane curve constant throughout the motion, then prove that direction of motion trans in time t is given by this. আচ্ছা, ঠিক আছে, একটা ইনিশিয়াল কন্ডিশন আমরা ধরতে পারি, সেটা হচ্ছে টি সময় হচ্ছে সাইডটা তখন শূন্য ছিল। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু সেটা কোয়েশ্চেনে বলে দিলে ভালো হতো, কোয়েশ্চেনে বলা উচিত ছিল সেটা। তো যেটা বলছিলাম, ইন্টিগ্রেশন ডিসাই ইকুয়ালস টু এ, বা নর্মালি এখন কিছু করছি না, এখন এরকমই থাক। আর এখান থেকে কত হবে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট মানে ইন্টিগ্রেশন করি তাহলে লগ চলে আসবে, এটাকে একবার ইন্টিগ্রেট করে দে, এটাকে তাহলে সাই করে দে ইন্টিগ্রেশনের ফলে, এটা হচ্ছে সাই হয়ে যাবে। তাহলে সাই ইকুয়ালস টু λ/c1 লগ k/c1 ইন্টু টি প্লাস 1 ডিভাইডেড বাই k/c1। ওকে, প্লাস একটা নতুন আরবিটারি কনস্ট্যান্ট c2 আসবে। তাহলে সাই ইকুয়ালস টু কত হচ্ছে এবার বল। তাহলে এখান থেকে c1 λ/c1 ইন্টু c1/k লগ k/c1 ইন্টু টি প্লাস 1 প্লাস c2। তাহলে c1 ক্যান্সেল হবে, সাই ইকুয়ালস টু ল্যামডা ডিভাইডেড বাই কে লগ k/c1 টি প্লাস 1 প্লাস c2। ইনিশিয়ালি টি ইকুয়ালস টু 0, টাইমটা যখন শূন্য তখন সাইটা তৈরি হয়নি, তখন সাইটা হচ্ছে শূন্য, কোনো অ্যাঙ্গেল সেখানে মেক হয়নি। তো দেয়ার ফোর এটাকে যদি আমরা, কত নম্বর হবে লাস্ট ইকুয়েশন, কত নম্বর শেষ করেছিলাম, 3 নম্বর বোধহয়, এটাকে 4 নম্বর নাম দিই। তাহলে দেয়ার ফোর 4 গিভস, তাহলে সাই ইকুয়ালস টু কত হচ্ছে, সাই ইকুয়ালস টু আমাদের কাছে পেয়ে যাচ্ছি λ/k লগ k/c1। টিটা হয়ে যাচ্ছে কত, সাইটা শূন্য যখন টিটাও শূন্য, তাহলে শূন্য এটাও শূন্য প্লাস 1 প্লাস c2। তার মানে c2 ভ্যালু কত পাচ্ছি, শূন্য ইকুয়ালস টু লগ 1 হয়ে যাচ্ছে, তো এটা লগ 1 মানে তো শূন্য দিয়ে দিচ্ছে, তার মানে c2 শূন্য পেয়ে যাচ্ছিস। তাহলে দেয়ার ফোর দেয়ার ফোর সাই ইকুয়ালস টু তাহলে কত দাঁড়াচ্ছে, λ/k লগ k/c1 ইন্টু টি প্লাস 1। তার মানে সাই ইকুয়ালস টু এ লগ টি প্লাস 1। ঠিক আছে, সেখানে কোনটা কাকে ধরলি তোর লিখে দিতে হবে, হোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে λ/k অ্যান্ড বি ইকুয়ালস টু k/c1। এ ইকুয়ালস টু λ/k এবং বি ইকুয়ালস টু হচ্ছে k/c1। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেন, সেটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল সাই এর যে ভ্যালুটা এরকম দেখতে হবে।
আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেটা দেখ। নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখ, সেখানে বলেছে পার্টিকেল মুভস ইন দি কার্ভ y ইকুয়ালস টু a log sec x বাই a। এখানে কিন্তু কার্টেসিয়ান ইকুয়েশন হিসেবে কার্ভটা দিয়েছে ঠিকই, এখানে ইকুয়েশনটা কার্টেসিয়ান হিসেবে দিয়েছে, কিন্তু দিলেও এখানে ব্যাপারটা অন্যরকম ভাবে বলতে চাইছে। আগেরগুলো ইন্ট্রিনসিক ইকুয়েশন চেয়েছে, কিংবা ইন্ট্রিনসিক ইকুয়েশন মানে দেওয়ার জন্য যা যা বলেছে সেগুলো সমস্তটা ট্যানজেনশিয়াল নর্মাল কম্পোনেন্ট হিসেবে দিয়েছিল কন্ডিশন গুলো। কিন্তু এখানে যে ইকুয়েশনটা ইউজ করেছে সেটা কিন্তু একটা কার্টেসিয়ান ইকুয়েশন, সেটা কিন্তু একটা কার্টেসিয়ান ইকুয়েশন। কিন্তু তার কন্ডিশন গুলো দেখ কি বলছে, ইন সাচ এ ওয়ে দ্যাট the tangent to the curve rotates uniformly. Tangent to the curve rotates uniformly and prove that resultant acceleration of the particle varies as the square of the radius of the curvature. The radius of curvature বা আমাদের কাছে যে অ্যাক্সিলারেশন কথা বলছে এখানে, ঠিক আছে, ট্যানজেন্ট টু দি কার্ভ রোটেটস ইউনিফর্মলি, এই সমস্ত কথাগুলো কিন্তু আমাদের ট্যানজেনশিয়াল নর্মালের সঙ্গেই ইন্টারলিঙ্কড। সেটার সঙ্গে কিন্তু আমাদের কার্টেসিয়ানের ইকুয়েশনের কোনো সম্পর্ক নেই। মানে সম্পর্ক থাকলেও আমাদের ডিনামিক্স এর ক্ষেত্রে কিন্তু এই রেডিয়াস অফ কার্ভেচারের কনসেপ্টটা শুধুমাত্র ট্যানজেনশিয়াল নরমালে ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক অঙ্কটা। তো ডেসক্রিপশন ওই আগের ডেসক্রিপশনই দিতে হবে, ডেসক্রিপশন নিয়ে কোনো নতুন করে কিছু বলার আমার নেই। ডেসক্রিপশনটা আমি আগের অঙ্কে যে যা করেছি সেটাই, একদম প্রথম অঙ্ক থেকে সেটাই কন্টিনিউ চলবে। তাহলে এই ডেসক্রিপশনটা দিয়ে দিবি এখানে। তারপর লিখ যে ইকুয়েশনটা দিয়েছে y ইকুয়ালস টু a log sec x বাই a। ওকে, এবং কোয়েশ্চেনটাতে বলেছে ট্যানজেন্ট টু দি কার্ভ রোটেটস ইউনিফর্মলি। ইউনিফর্মলি রোটেশন মানে হচ্ছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট। ইউনিফর্ম রোটেশন মানে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে লিখ সিন্স the tangent to the curve tangent to the curve rotates uniformly, the angular velocity is constant. The angular velocity this implies d psi dt equals to constant, d psi dt equals to constant. d psi dt মানে কি? d psi dt মানে হচ্ছে আমাদের কাছে এই অ্যাঙ্গুলার ভেলোসিটি, তো সেটা কনস্ট্যান্ট, তো সেই কনস্ট্যান্টটাকে আমি কে ধরে নিচ্ছি, ইকুয়ালস টু কে সে। তো ডিসাইডেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা কে, সেটা হচ্ছে একটা আমাদের কাছে ইকুয়েশন থাকলো, সেটা আমাদের কাছে একটা ইকুয়েশন হিসেবে থেকে গেল এখানে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে y ইকুয়ালস টু a log sec x by a. Now the equation of the path is y equals to
এ লগ সেক এক্স বাই এ। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স কত পাবো? সেখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স কত পাবো? তাহলে ডিফারেন্সিয়েটিং 2 with respect to x. Differentiating 2 with respect to x we get কি পাবো? ডিফারেন্সিয়েট করলে y কে, তাহলে dy dx পেয়ে যাবো। dy dx ইকুয়ালস টু কত? log sec x বাই a। তার মানে এটা আগে থাকবে কনস্ট্যান্ট হিসাবে, log এর জন্য 1 বাই sec হয়ে যাবে, এবং তার সাথে ডিফারেন্সিয়েশন অফ sec হবে, sec এর ডিফারেন্সিয়েশন হবে, তারপর দেন x বাই এর ডিফারেন্সিয়েশন হবে। ঠিক আছে, পরপর যেতে থাকে বাদিক থেকে ডান দিকে চেন রুলের ক্ষেত্রে। তো সেটা কি হবে? sec এর ডিফারেন্সিয়েশন হয়ে গেলে আমাদের কাছে sec tan, দেন এক্স বাই এ ডিফারেন্সিয়েশন, তার মানে 1 বাই এ। তাহলে এ কাটবে, সেক সেক কেটে গেল, তাহলে ট্যান এক্স বাই এ, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু পেলাম ট্যান এক্স বাই এ, ট্যান এক্স বাই এ। আর আমরা সবাই জানি ডিওয়াই ডিএক্স এর যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বা জ্যামিতিক তাৎপর্য, সেখানে উল্লেখ করা হয়েছে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ট্যান সাই। ঠিক আছে, এটা যদি সাই অ্যাঙ্গেল হয়, তার যে গ্রেডিয়েন্টটা সেটা যদি ট্যান সাই ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স হয়। তাই তো এই পয়েন্টে কার্ভটার ডিওয়াই ডিএক্স করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাছে এখানে ওই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের ভ্যালু, এবং সেটাই হচ্ছে ওই পয়েন্টে অঙ্কিত ট্যানজেন্টের নতি বা গ্রেডিয়েন্ট। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু ট্যান সাই, তার মানে ট্যান এক্স বাই এ। এবং উইদাউট এনি লস অফ জেনারেলিটি, আমরা কোনো রকম জেনারেলাইজেশনের ভায়োলেট না করেই কিন্তু সাই ইকুয়ালস টু এক্স বাই এ বলতেই পারি। সাই ইকুয়ালস টু এক্স বাই এ কিন্তু অবশ্যই বলতে পারি, কিংবা এক্স ইকুয়ালস টু এসআই বলতেই পারি। তার জন্য আমাদের কাছে এখানে কোনো ট্রিগোনোমেট্রিক যে ক্লাস 11 এর শেষ শেষ চ্যাপ্টার পড়েছি, জেনারেল সলিউশন বা ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, সেই ধরনের যে ফর্মুলাগুলো, এন পাই এর যে ফর্মুলাগুলো, সেগুলো অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন এখানে নেই। ডাইরেক্ট সাই ইকুয়ালস টু এক্স বাই আমরা করতেই পারবো এখানে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু এস আই, এরকম একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এক্স ইকুয়ালস টু এস আই, এটা কিছু একটা নাম্বারিং কর, আগে কিছু নাম্বারিং করেছি, আগে 1 2 করেছি, তাহলে এটাকে 3 নম্বর দে। তাহলে 3 নম্বর দেওয়ার পর এবার আমাদের আসল কাজটা শুরু, যেখানে আমাদের অ্যাক্সেলারেশনের দিকে এবার কাজটা করতে হবে, অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। ঠিক আছে, তো নাও ভেলোসিটি অ্যাট পি ইজ ভি, এবং ভিটা অ্যাকচুয়ালি কত? ডিএস ডিটি। ভি মানে হচ্ছে ডিএস ডিটি, এবং সেই ডিএস ডিটি কে আর কি ফর্মে লেখা যায়? সাই এর এক্সপ্রেশন দিয়ে ডিএস ডি সাই ইন্টু ডি সাই ডিটি, ডিএস ডি সাই ডিটি এটা লিখতে পারি। এবং ডিএস ডিসাই আর ডিসাই ডিটি, তার মধ্যে ডিসাই ডিটি হচ্ছে কনস্ট্যান্ট কে ছিল, তাহলে ইউজিং 1, তাহলে কে ইন্টু ডিএস ডিসাই পেয়ে যাচ্ছি, সেটাকে আমরা আবার লিখতে পারি কে ইন্টু ডিএস ডিএক্স ইন্টু ডিএক্স ডিসাই, লিখতে কোনো অসুবিধা নেই। এবার কে ইন্টু ডিএস ডিএক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি কস সাই, ডিএস ডিএক্স মানে হচ্ছে ডিএক্স ডিএস দ্বারা, রিলেশনটা আমি থিওরির দিন লিখে দিয়েছি, সেটা হচ্ছে কস সাই
ইকুয়ালস টু উপরে এক্স থাকবে, ঠিক আছে, ডিএক্স ডিএস আর সাইন সাই মানে হচ্ছে ডিওয়াই ডিএস, তবে গিয়ে ট্যান সাই মানে সাইন সাই বাই কস সাই। সাইন সাই মানে কত বল, সাইন সাই মানে হচ্ছে ডিওয়াই ডিএস, কস সাই মানে হচ্ছে ডিএক্স ডিএস, তার মানে ডিওয়াই ডিএক্স, যেটা কিনা উপরে ইউজ করলাম, ডিওয়াই ডিএক্স মানে ট্যান সাই। তো কস সাই মানে ডিএক্স ডিএস, এই রিলেশনটা কিন্তু এখানে একটু কাজে লাগবে। কিছু করার নেই, এটা লাগে না সচরাচর, কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে দিয়েছে ইন্ট্রিনসিকের কন্ডিশন, ঠিক আছে, ট্যানজেনশিয়াল নরমালের ব্যাপার স্যাপার সব দিয়েছে বাকি কন্ডিশন গুলো, অথচ ইকুয়েশনটা যেহেতু দিয়ে রেখেছে কার্টেসিয়ানের মধ্যে, ফলে আমাদের এই সমস্ত নিয়ে আসতেই হচ্ছে। কারণ সাই এর সঙ্গে নাহলে আমরা এক্স এর রিলেশনটা খুঁজে পাবো না। তাদের সঙ্গে রিলেশনটা তৈরি করার জন্য আমাদের কিন্তু অবশ্যই এই কস সাই সাইন সাই এর ভ্যালুগুলো নিতে হচ্ছে, নয়তো এগুলো খুব একটা লাগে না আমাদের, ঠিক আছে। তো খুব একটা লাগুক আর কমই লাগুক, যা ক্লাস করবো ক্লাসের মধ্যে, ক্লাসের কনসেপ্টের বাইরে কিছু লাগবে না অন্তত, ঠিক আছে, পরীক্ষায় আর যাই লাগুক। কারণ প্রতিটা জিনিসই, যেগুলো না লাগার সেগুলোও বলে দিচ্ছি। আমার মনে হয় না অন্য আর কোনো পেপার এতটা ডিটেলসে আমরা করছি। যাই হোক, কে ইন্টু ডিএক্স ডিএক্স ইন্টু ডিএক্স ডি সাই। তো ডিএক্স ডিএক্স মানে কত, ডিএক্স ডিএক্স মানে হচ্ছে কস সাই, ডিএক্স ডিএক্স মানে ডি সাই মানে কত, ডিডি সাই অফ এসআই। এই যে, এই যে এখানে করলাম এক্স ইকুয়ালস টু এসআই 3 নম্বরে, তো সেটাই বসিয়ে দে। স্যার ওটা 1/cos হতো না? হ্যাঁ, ওটা 1/cos হবে, 1/cos হবে, এখানে cos মানে ডিএক্স ডিএস। তাহলে এখানে কত হচ্ছে, পাশে কিন্তু অবশ্যই লিখবি যে সিন্স ডিএক্স ডিএক্স ডিএস ইকুয়ালস টু cos সাই, আর এক্স ইকুয়ালস টু এসআই ফ্রম 3, এটুকুনি লিখে দিবি। তাহলে ইকুয়ালস টু দিয়ে কত হচ্ছে বল, কে ইন্টু 1/cos সাই ইন্টু হচ্ছে এ, সাই এর রেসপেক্টে এসআই এর ডেরিভেটিভ, তার মানে এ কে cos সাই দ্যাট ইজ সেক সাই, ঠিক আছে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এখানে এ কে সেক সাই, এবং এটা কার ভ্যালু পেলাম, এটা ভি এর ভ্যালু পেলাম, এটা পেলাম ভেলোসিটি, ঠিক আছে। তাহলে এবার আমাদের অ্যাক্সিলারেশনের দিকে আসতে হবে, তাহলে দেয়ার ফোর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, দেয়ার ফোর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু এফএস, এবং এফএস মানে কি, এফএস মানে ডিভিডিটি, তার মানে সেটাকে আমরা বলতেই পারি ডিভিডি সাই, কারণ ভি আমরা পেয়েছি সাই এর ফাংশন আকারে, তাহলে ডিভিডি সাই করতে হবে। কিন্তু ডিভি ডিসাই তো হুট করে ডিটিটাকে ডিসাই লিখে দেওয়া যায় না, তার জন্য চেন রুল অ্যাপ্লাই করতে হবে, ডিসাই ডিটি দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। ডিভি ডিসাই মানে কত বল, এখান থেকে করতে পারি, ডিভি ডিসাই মানে হচ্ছে, তার মানে আমাদের কাছে এ কে, সরি, ডিভি ডিসাই ডিসাই ইকুয়ালস টু কত হচ্ছে, এ কে সেক সাই ট্যান সাই, তাহলে এ কে সেক সাই ট্যান সাই। আর ডিসাইডিটি সম্পর্কে কত কি আইডিয়া আছে আমাদের, ডিসাইডিটি সম্পর্কে বলা আছে কনস্ট্যান্ট, ঠিক আছে, তার মানে এ কে স্কোয়ার সেক ট্যান,
এটা গেল, এত কিছু করে এফএসটা পেলাম। আমাদের রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন যে আছে, রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন মানে কিন্তু দুজনে স্কোয়ার করে সাম করে রুট। ঠিক আছে, স্কোয়ার করে সাম করে রুট। আচ্ছা, এই ফর্মুলাগুলোর মধ্যে আমরা আরো একটা ফর্মুলা ইনক্লুড করে রাখছি, সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি যদি বলে, তার মানে আলটিমেটলি সেটা হচ্ছে, যদি রেজাল্টেন্ট ভেলোসিটি বলে সেটা হচ্ছে রুট ওভার ভিএস স্কোয়ার প্লাস ভিএন স্কোয়ার। তার মানে রুট ওভার ভিএস স্কোয়ার মানে কত, ভিএস মানেই হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার, আর ভিএন স্কোয়ার মানে হচ্ছে শূন্য, তার মানে আলটিমেটলি ভি পাবো, অর্থাৎ ডিএসডিটি পাবো। রেজাল্টেন্ট ভেলোসিটি তার মানে ডিএসডিটি হবে, তার ট্যানজেনশিয়াল ভেলোসিটিটাই হচ্ছে আমাদের কাছে রেজাল্টেন্ট ভেলোসিটি। কিন্তু অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কি ঘটবে, অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কি আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটাই তো আর শুধুমাত্র রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন হবে না, তার মধ্যে নর্মালেরও কিছু এফেক্ট থাকবে। তার মানে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে রুট ওভার এফ এস স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার, এফ এস স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার, সেটাই হবে আমাদের কাছে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা ধর সিম্পলি এফ বলছি। ঠিক আছে, তো এই দুটো করে যেটা বেরোবে সেটাই হবে, সেখানে আর ফর্মুলা বসানোর দরকার নেই। সে দুটো ক্যালকুলেশন করে যা বেরোবে তারপর বসাবো। তো এই দুটো ফর্মুলা এক্সট্রা অ্যাড করেছে, যে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন জিনিসটা কি, সেটা হচ্ছে রুট ওভার এফ এস স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার। ঠিক আছে, তো এবার আমরা এখানে ক্যালকুলেশনের দিকে আসি। তাহলে এফ এন নর্মাল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশনটা তাহলে বার করবো এবার। নর্মাল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশনটা বের করবো, তাহলে দেওয়ার ফোর। সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই রো, এবং ভি স্কোয়ার মানে কত, ভিটা অলরেডি পাওয়া গেছে, সেটা হচ্ছে যে একে সিক্স আই, আর রোটা কত, রোটা কত, রোটা কত আমাদের কাছে, রো মানে হচ্ছে আমাদের কাছে ডিএস ডি সাই, রো মানে হচ্ছে ডিএস ডি সাই। এবার ডিএস ডি সাই এর ভ্যালু কি আমরা এর আগে পেয়েছি, ডিএস ডি সাই এর ভ্যালু কি পাওয়া গেছে, ডিএস ডি সাই পাওয়া তো অবশ্যই গেছে, কিন্তু একটু ঘুরিয়ে ভিতরে মানে অঙ্ক কাজ করতে করতে পাওয়া গেছে। এই যে ডিএস ডি সাই এর ভ্যালু, ডিএস ডি সাই মানে হচ্ছে আলটিমেটলি আমাদের কাছে এই কে বাদে বাকি পোর্শনটুকু এ বাই সিক্স আই। ঠিক আছে, এ বাই সিক্স আইটা হচ্ছে ডিএস ডি সাই। ওকে, এটা বলি কি করে এখন এখানে, তোর ঠিক আছে আর ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিয়ে কিচ্ছু করার নেই। তাহলে রো ইকুয়ালস টু ডিএস ডি সাই সেটা আমরা অলরেডি করে ফেলেছি, কিন্তু তোর এ ইন্টু সিক্স আই, কিন্তু অঙ্কটা মানে ও ভিতরে করতে করতে ওখানে চলে এসছে, তার নতুন করে করার দরকার নেই। তোরা একটা কাজ করতে পারিস, পরীক্ষার সময় যখন যদি অঙ্কটা আসে তো সেক্ষেত্রে ডিএস রো ইকুয়ালস টু ডিএস ডি সাই বলে আগে একটা ক্যালকুলেশন করে রাখবি, করে যখন আগে ওই ভি বার করার সময় ওটা আসবে আবার ডিএস ডি সাইটা আসবে তখন ডাইরেক্ট বসিয়ে দিবি, এবং এখানেও সেটা বসিয়ে দিবি। ঠিক আছে, এবার সবসময় তো অত মনে থাকে না, এবার ওগুলো মুখস্থ করে তো করা সম্ভব নয়। তো তোরা যেহেতু বুঝে গেলি যে ডিএসডি সাইটটা ওখানে ক্যালকুলেশনে এসেছিল, তখন কিন্তু তোরা অবশ্যই সেটা করতে পারিস। ঠিক আছে, ওই আগেই রোটা ক্যালকুলেট করে রাখবি, তারপর ওখানেও বসাবি এখানেও বসাবি। তো সেটা হচ্ছে এ সিক্স আই, তাহলে কত হলো এ স্কোয়ার কে স্কোয়ার সিক্স আই, এ সিক্স আই, তার মানে হয়ে যাচ্ছে এ কে স্কোয়ার সিক্স আই,
এরকম আসছে, তাহলে দেয়ার ফর রেজাল্ট ইন অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু, সেটাকে এফ বলতে পারি আমরা, এটাকে আমরা বলতেই পারি এফ, এফ মানে কত, রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার, যেটা ফর্মুলায় লেখা হয়েছে প্রথমেই। তো এফ এস মানে কত, এফ এস মানে কত, এ কে স্কোয়ার সিক্স আই টেন সাই, তাহলে তার আবার স্কোয়ার, তার মানে এ কে স্কোয়ার সিক্স আই টেন সাই, একটু ঝামেলার আছে অঙ্কটা অন্যগুলোর থেকে, তার হোল স্কোয়ার প্লাস এ কে স্কোয়ার সিক্স আই এর হোল স্কোয়ার, এবার সিম্পলিফাই কর, তাহলেই কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে যাবে। সিক্স স্কোয়ার সাই, আর এটা মানে হতো সিক্স স্কোয়ার সাই, তার মানে কি হচ্ছে এ কে স্কোয়ার সিক্স স্কোয়ার সাই মতো আসছে, এ কে স্কোয়ার সিক্স স্কোয়ার সাই আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে if, আর রোটা কত ছিল, রোটা, রোটা আমি একদম বলছি প্রথমেই করে রাখবি, কারণ রোটা অনেক ক্ষেত্রে কাজে লেগে যাচ্ছে, রোটা লাগছেই। রোটা ছিল হচ্ছে এক্স এস আই, এস এক্স আই, তো সেখান থেকে রো স্কোয়ার কত হচ্ছে, এরকম আসছে। তাহলে দেওয়ার ফোর এফ বাই রো স্কোয়ার কত হচ্ছে, এফ বাই রো স্কোয়ার কত হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি কি দিয়েছে, প্রমাণটা কি দিয়েছে, প্রমাণটা একটু দেখতে হবে কি বলতে চাইছে, সেই হিসেবে সাজাবো। অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ভ্যারিজ অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার, ঠিকই যাচ্ছে একদম। ঠিক আছে, কোনো কনস্ট্যান্ট ফনস্ট্যান্ট দেখাতে বলেনি, বলেছে ভ্যারিজ অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার, এফ বাই রো স্কোয়ার, এফটা কত, এ কে স্কোয়ার সেক্স স্কোয়ার সাই, আর এটা কত এ স্কোয়ার সেক্স স্কোয়ার সাই, তার মানে হয়ে গেল কত কে স্কোয়ার বাই এ, যেটা কিনা একটা কনস্ট্যান্ট। তাহলে এফ বাই রো স্কোয়ার যদি কনস্ট্যান্ট হয়, তার মানে এফ ভ্যারিজেস রো স্কোয়ার, তাহলে হেন্স প্রুভড। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের অঙ্কগুলো, যেগুলো ওই ফর্মুলার উপর ডিপেন্ড করে হচ্ছে, এবং মাঝখানে ডেরিভেটিভের চেন রুলের এবং পুরো বিভিন্ন যে খুঁটিনাটি বিভিন্ন কাজ রয়েছে, এখানে কিন্তু কোনো বড় বড় ইন্টিগ্রেশন কিছু হচ্ছে না, কিন্তু সেই বড় বড় ইন্টিগ্রেশনের থেকেও কিছু জায়গা রয়েছে এমন, যেগুলো কিন্তু আমরা না ধরতে পারলে অঙ্কটা আর এগোবে না। ঠিক আছে, অঙ্কটা ওখানেই আর বুঝতে পারবো না যে কি করতে হবে। ডেরিভেটিভের যে চেন রুল গুলো, সেটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে এখানে জরুরি, কারণ যে ডেরিভেটিভের চেন রুটের কাজগুলো যদি ঠিকঠাক না হয়, অঙ্কটা আর এগোতেই পারবো না। ঠিক আছে, কোন এক একটা ডেরিভেটিভের মধ্যে এক একটার কিছু জিনিস লুকিয়ে রয়েছে, যেমন রো এর একটা ভ্যালু ডিএস ডিসাই, কিংবা ডিসাইডিটির কোন একটা ভ্যালু বসাতে হচ্ছে, তো এরকম বিভিন্ন ভ্যালু বসাতে হচ্ছে, এখানে বড় বড় ইন্টিগ্রেশন হচ্ছে না ঠিকই, কিন্তু এই ছোট জিনিসগুলোই ওই বড় ইন্টিগ্রেশনের থেকে কিছু কম না। তো অবশ্যই অঙ্কগুলোকে ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, খাতায় একদম ভালো করে লিখে রাখবি যা যা লিখছি, কোথাও স্টেপ মিস করবি না, এবং সেভাবে না থেকে প্র্যাকটিস করবি, তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই এগুলো আসলে অ্যাটেম্প করে আসতে পারবি। ঠিক আছে, তো আজকে আর বেশি করাচ্ছি না, আজকে এতটাই থাক, নেক্সট ক্লাসে আবার বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।